ইনকাম ট্যাক্স ফাইল করতে গেলে আমাদেরকে কোন গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে অবশ্যই নজরে রাখতে হবে। তো আমরা আজকে এক এক করে সেগুলো জানবো। প্রথমেই জেনে নেব স্যালারিড পার্সনদের ক্ষেত্রে। স্যালারিড পার্সনদের ক্ষেত্রে ফর্ম 16 সেটা পার্ট এ এবং পার্ট বি এই দুটোই আমাদের হাতের কাছে রাখা খুব জরুরি। অনেক সময় অনেক এমপ্লয়ার, বিশেষ করে যারা প্রাথমিকের ক্ষেত্রে চাকরি করেন তাদের ক্ষেত্রে তাদের এমপ্লয়ারের কাছ থেকে বা ডিপিএসসি থেকে ফর্ম 16 পাওয়া যায় না। তাহলে তাদের আইটি ফাইল করার ক্ষেত্রে তাদের যে স্যালারি স্টেটমেন্ট, যে অ্যানুয়াল যে স্যালারি যেখানে লেখা থাকে সেইটা পাওয়া খুবই জরুরি। তাছাড়া আরেকটা বিষয় জানতে হবে যে 26 AS এবং AIS, আমরা অনেক সময় এই দুটোকে ইগনোর করে যাই। এখানে আমাদের অনেক ধরনের ইনকাম থেকে থাকে, সেগুলোকে আমরা সাধারণত অগ্রাহ্য করে শুধুমাত্র স্যালারি ইনকামটাকে আমরা দেখিয়ে যাই। এমন অনেক স্যালারি পার্সন আছে যারা শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন এবং তাদের হিউজ পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটে থাকে। তো তারা সেই তাদের যে ফিক্সড ডিপোজিট থেকে যেই ইনকামগুলো হয়ে থাকে, ইন্টারেস্ট ইনকামগুলো বা শেয়ার মিউচুয়াল ফান্ড থেকে যে বিক্রি করার ফলে যে ক্যাপিটাল গেনটা হয়ে থাকে, সেগুলো তারা ইগনোর করে যায়। এগুলো আমরা ইগনোর করে গেলে হবে না। এগুলো ইগনোর করে গেলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ টাকা পেনাল্টি আসতে পারে। স্যালারি পার্সনদের ক্ষেত্রে যদি কারোর স্যালারি স্টেটমেন্ট পাওয়া না যায়, সেক্ষেত্রে তিনি ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে ওনার স্যালারি ক্রেডিট হয়, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়েও তার 12 মাসের যে কত স্যালারি হচ্ছে সেটাকে তিনি ক্যালকুলেশন করে সেটাকে করতে পারেন। এরপর আমরা জেনে নেব পেনশনার, যারা 60 বছরের অধিক বয়সের ব্যক্তি যারা পেনশন থেকে ইনকাম করেন, তারা কিভাবে তাদের আইটি ফাইলের ক্ষেত্রে ইনকামটা জানাবেন। কেননা তারা তো ফর্ম 16 পার্ট এ বা পার্ট বি কিছুই পান না। তো তাদের ক্ষেত্রে একটাই উপায়, সেটা হলো তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট। তাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকা জমা হয় সেটার 12 মাসের একটা হিসাব করে নিয়ে সেই টাকাটাকে তাদের পেনশন থেকে ইনকাম হিসাবে দেখাতে হয়। এটা সাধারণত আমরা স্যালারি ইনকাম হিসাবে যেটা ITR 1 করে থাকি, সেই ধরনের ITR 1 করলেই সাধারণত হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব যারা ফ্রিল্যান্সার বা বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে কী কী তথ্য বা কী কী ডাটা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে গেলে লাগে। তো তাদের ক্ষেত্রে যেটা লাগে সেটা হলো তাদের বিজনেসের কী নাম আছে সেটা জরুরি। আর এবছর থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য না দিলেই নয়, বা আমাদেরকে ম্যান্ডেটরি দিতেই হবে, সেটা হলো 31/3/2026 ওই ব্যক্তিটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কতটা পরিমাণ টাকা ছিল। তাছাড়া যারা এগুলো হয়ে গেল ছোটো বিজনেসম্যানদের ক্ষেত্রে। তাছাড়া যারা বড় বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে বুকস অফ অ্যাকাউন্টস ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমের নোটিশ এবং কমপ্লায়েন্সের সম্মুখীন হতে হবে। উভয় ক্ষেত্রেই আমাদেরকে TIS এবং AIS এইটাকে চেক করা খুবই গুরুত্বপূর্ণ। বারে বারে বলা হচ্ছে, আমরা অনেকেই নিজের থেকে ট্যাক্স ফাইল করে থাকি, ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা সাবমিট করে থাকি, কিন্তু আমরা অনেকেই AIS এবং TISকে এড়িয়ে যাই। এমন ক্ষেত্রেও দেখা গেছে যে আপনি হয়তো 2-3 বছর আগে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করেছেন, তখন তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার ওই তথ্যটা যেগুলো আপনি দিয়েছেন সেগুলো মেনে নিয়েছে। কিন্তু বর্তমানে যেহেতু আপনি AIS বা TISের সাথে মিলিয়ে আপনার ইনকাম ট্যাক্স ফাইলটা করেননি, তো সেক্ষেত্রে আপনার ওটা যেহেতু মিসম্যাচ হচ্ছে, সেই মিসম্যাচের ফলে আপনাকে কিন্তু নোটিশ পাঠাচ্ছে। তো এই নোটিশ যাতে না আপনি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই AIS এবং TIS এবং 26 AS, যেখানে আপনার TDSের হিসাব থাকে, আপনার যদি কোনো ইনকাম থেকে কোনো TDS কেটে থাকে, সেটা আপনি বিজনেসম্যান হন বা আপনার ফ্রিল্যান্সার হন বা আপনি স্যালারিড পার্সন হন, এই তথ্যগুলো কিন্তু জেনে সেই মারফত আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা করতে হবে। 4 নম্বর পয়েন্ট আমরা জেনে নেব সেল অফ ইমুভেবল প্রপার্টি। অর্থাৎ আপনি যদি বাড়ি বা জমি বিক্রি করেন, সেক্ষেত্রে তার যে ক্যাপিটাল গেন, তার থেকে যে আপনি লাভ করেন, সেই লাভের পরিমাণ আপনি ইনকাম ট্যাক্স ফাইলে জানাতে গেলে কীভাবে জানাবেন, এবং তার জন্য কী গুরুত্বপূর্ণ তথ্য বা ডাটা বা আপনার কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সেল ডিড। আপনি জমি বা বাড়িটি বিক্রি করার সময় আপনার ক্রেতার সঙ্গে যে আপনার সেল ডিড হয়ে থাকে সেটা লাগবে। 2 নম্বর হচ্ছে জমি বাড়ি কেনার সময় আপনার যে দলিল ছিল, আপনি আপনার বিক্রেতার কাছ থেকে যে জমির দলিলটা নিয়েছিলেন, সেই জমির দলিল, বায়ারের প্যান এবং আধার, এটা অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি যাকে জমি বিক্রি করছেন তার কাছ থেকে তার প্যান কার্ড এবং আধার কার্ডটা আপনাকে অবশ্যই নিতে হবে। যদি আপনি 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনি কোনো ব্রোকারেজ কমিশন দিয়ে থাকেন, অবশ্যই সেটা আপনাকে চেকে পেমেন্ট করতে হবে। সেই ব্রোকারেজ কমিশনের যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা আপনাকে জানাতে হবে। আর 5 নম্বর হচ্ছে, আপনি যদি ক্যাপিটাল গেন ট্যাক্স সেভ করতে চান আন্ডার সেকশন 54, সেখানে আপনি ওই ক্যাপিটাল গেন সেভ করার জন্য যে ইনভেস্টমেন্ট করেছেন, সেই ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাগজপত্র আপনাকে তৈরি রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো, আমরা যদি শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে যদি কোনো ক্যাপিটাল গেন করে থাকি, তো সেক্ষেত্রে তার যে ক্যাপিটাল গেনের হিসাব
বা সেখান থেকে কতটা পরিমাণে ট্যাক্স আসছে সেটা জানতে বা সেই তুলনায় ট্যাক্স পেমেন্ট করতে আপনাকে আপনার ট্যাক্স কনসালটেন্টকে কোন কোন তথ্য দিতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দিতে হবে এবং মিউচুয়াল ফান্ডের যে স্টেটমেন্ট সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তবে হ্যাঁ, এটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি একবার আপনার ট্যাক্স কনসালটেন্ট বা ট্যাক্স যে অ্যাডভাইসার আছেন ওনাকে একবার ওই রিপোর্টটা দেখিয়ে নেবেন। কেননা অনেক সময় কী হয়, আমরা এমন কিছু স্টেটমেন্ট দিয়ে থাকি যেগুলো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কোনো কার্যকরী হয়ে থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে ওই এআইএসের উপর নির্ভর করে করতে হয়, কিন্তু এআইএসের উপরে নির্ভর করলে কিন্তু বিষয়টা ঠিকঠাকভাবে হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের শেয়ার মিউচুয়াল ফান্ডের যে স্টেটমেন্ট সেগুলো আপনাদের যারা ব্রোকার আছে তাদের কাছ থেকে ঠিকঠাকভাবে যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কাজে লাগবে সেই রকম তথ্য যেন আপনারা প্রদান করতে পারেন। বিশেষ করে এফএনও এবং ইন্ট্রাডে যারা করে থাকেন তাদের ক্ষেত্রে এটা খুবই সমস্যার হয়ে থাকে, কেননা এফএনও এবং ইন্ট্রাডের কোনো তথ্য এআইএসে সাধারণত শো করে না। 6 নম্বর পয়েন্ট হলো, আপনার যদি কোনো রেন্টাল প্রপার্টি থাকে, অর্থাৎ আপনি রেন্ট দিয়ে যদি কোনো ইনকাম করেন, সেক্ষেত্রে আপনাকে কোন দুটো তথ্য হাতের কাছে জোগাড় করে রাখতে হবে। যদি আপনার ওই প্রপার্টিটার উপর কোনো লোন থাকে, সেই লোনের কতটা পরিমাণ টাকা এবং তার লোন সার্টিফিকেট এবং ইন্টারেস্ট সার্টিফিকেট সেগুলো আপনাকে রাখতে হবে। আপনি যদি ওই প্রপার্টিটা যেটা ভাড়া দিয়ে আপনি ইনকাম করছেন সেই প্রপার্টিটার এগেনস্টে যদি আপনি কোনো ট্যাক্স পেমেন্ট করে থাকেন, সেই ট্যাক্সের রসিদ আপনাকে জোগাড় করে রাখতে হবে।